5 আগস্টের পরে ভোগ বিলাসে লাইফ পার করবো ওইরকম না। আমরা এখনো জনগণের সাথে ছিলাম, সাথে আছি, অতীতেও ছিলাম। তো সেই জায়গা থেকে আমি জনগণের মাঠ পর্যায়ের বিষয়গুলো আমরা দেখতেছি। আসলে যেই জায়গায় আমাদের হাত দেওয়া দরকার আমরা সেই জায়গায় হাত দিচ্ছি না, কেউ হাত দিচ্ছে না। স্বৈরাচার সরকারের পতন ঘটাবে যারা, তারা একসময় তাদেরকে মাইনাস করে দেওয়া হবে। ওই রাজনৈতিক দল শুধু কি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এরাই সবকিছু সুযোগ সুবিধা দিবে এবং এরাই করবে। এখন যেমন যেটা দেখতে পাচ্ছি, ক্রেডিট নিয়ে বাংলাদেশে এমন একটা পরিস্থিতি যে শক্তের ভক্ত নরমের জম। অর্থাৎ যখন যার ক্ষমতা থাকে তখন সে হলো সাধু, তার থেকে ভালো মানুষ আর নাই। ক্ষমতা থেকে বের হলেই ওই তার যত অপরাধ আছে সবগুলো বের হয়ে আসছে। তো আমরা আসলে রাজনীতির কথা যদি বলি, আসিফ মাহমুদ বলি বা আমাদের রুমির পারানাপা বলি অথবা আমাদের ফজলুর ভাই বিষয়টা বলি, আসলে টক শোতে কথা বলা বা বিভিন্ন দায়িত্ব পালন করার কথা বলা এগুলো খুব সহজ, কিন্তু জনগণের মন জয় করাটা খুব কঠিন একটা বিষয়। আমরা 5 আগস্টের পরে এমন একটা বাংলাদেশ চাইছিলাম যেখানে প্রত্যেকটা মানুষ জবাবদিহিতার মধ্যে থাকবে, কিন্তু আমার যেটা মনে হলো যে জবাবদিহিতার ঊর্ধ্বে চলে যায় যাদের একটু ক্ষমতা থাকে, যাদের একটু অর্থনৈতিক বা রাজনৈতিক প্রভাব থাকে, তারা মনে করে যে আমরা জবাবদিহিতার ঊর্ধ্বে। এবং 5 আগস্টের যে আমাদের যে প্রত্যেকটা সাধারণ মানুষের যে একটা স্বপ্ন, যেই উদ্দেশ্যে গণ অভ্যুত্থানটা হলো, সেই স্বপ্ন কিন্তু কিছুই পূরণ হয় নাই। যেইভাবে আওয়ামী লীগ যা করতো এখন কিন্তু সেগুলোই চলতেছে। তারা মানুষ তো এজন্য আন্দোলন করেন নাই। আমাদের আসলে শিক্ষা নেওয়া হয় না অতীত থেকে। এই যে রুমিন আপার যে বিষয়টা এখানে আসছে বা আমাদের আসিফের যে বিষয়টা আসছে, তাদের আসিফের যে কথা যদি বলি, আসিফ ছাত্র প্রতিনিধি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে উপদেষ্টা পরিষদে গিয়েছে। অর্থাৎ সেখানে সাধারণ শিক্ষার্থী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশাপাশি আন্দোলনে আহত, শহীদ এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেকের প্রতি তাদের যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব কতটুকু পালন করছে, এই প্রশ্নটা সবার আগে আসা দরকার। এবং আসিফের কতটুকু সে জবাবদিহিতার মধ্যে আছে। আমরা যেখানে হাত দেওয়া দরকার সেখানে হাত না দিয়ে আমরা ওই যে হাঁসের মাংস খাইলো কেন এটা নিয়ে, হাঁসের মাংস তো আসিফ আমরা তো 2021 সালে 22 সালেও খাইছি। হাঁসের মাংস খাওয়া এটা কোনো বিষয় না, ওটা কোনো বিষয় না। আসলে মানে যেখানে হাত দেওয়া দরকার সেখানে না দেয়া, ওই যে একটা কথা আছে না যে দেশ খেয়ে ফেললে সমস্যা নাই। মূল আলোচনা থেকে ঘুরে নেওয়ার জন্য হাঁস আসে, নীলা মার্কেট আসে, এগুলো তো অর্থহীন। কিন্তু এগুলো তো মূল আলোচনাই না। হাঁসের মাংস এটা যারা মূল আলোচনায় আনে তারা মনে করেন যে আরো বড় কিছু হাইড করতে চায়। যেটা বললাম যে রাজনীতি তো হয়ে গেছে একটা ব্যবসা, একটা ধান্দাবাজদের জায়গা। মানে আমি একটা বিপ্লবী, আমি তো মৃত্যুকে কাছ থেকে দেখে আসছি, আমি বুঝি বিষয়টা। আমরা ওই 5 আগস্টের পরে ভোগ বিলাসে লাইফ পার করবো ওইরকম না। আমরা এখনো জনগণের সাথে ছিলাম, সাথে আছি, অতীতেও ছিলাম। তো সেই জায়গা থেকে আমি জনগণের মাঠ পর্যায়ের বিষয়গুলো আমরা দেখতেছি। আসলে যেই জায়গায় আমাদের হাত দেওয়া দরকার আমরা সেই জায়গায় হাত দিচ্ছি না, কেউ হাত দিচ্ছে না। না গণমাধ্যম, না প্রশাসন, না আপনি রাষ্ট্রের যতগুলো দায়িত্ব বলবেন, রাষ্ট্রে আপনি শুধু দেখবেন যে দেখি তারা তো সেই নেতা যারা ফ্রন্ট লাইনে ছিল তারা সেভাবে বিএনপি দোষ ধরতেছে, অন্যদের দোষ ধরতেছে, কিন্তু নিজেরা তো বলতেছে যে তারা আহত নিহতদের জন্য কাজ করতেছে, এই দেশের জন্য নতুন বন্দোবস্ত করতেছে। নতুন বন্দোবস্ত আর 3 জন উপদেষ্টা, বিশেষ করে 3 জন উপদেষ্টা আমরা সেখানে পেলাম, তাদের থেকে আমরা কি নতুন পেলাম? মানে সেটা তো এখন প্রশ্ন দাঁড়ায় সবচেয়ে বেশি। আসলে যখন মানুষ উচ্চ জায়গায় থাকে, যখন ক্ষমতায় যায়, তখন তারা একটা হায়ার বাংলাদেশে যা হায়ার সোসাইটি আছে এরা হয়ে যায় এদের প্রতিনিধি। এরা যে সাধারণ আমজনতার প্রতিনিধি এটা তারা বুঝে না যতক্ষণ না তারা রাস্তায় নেমে আসে। তারা উপদেষ্টা পরিষদ থেকে যখন রাস্তায় নেমে আসবে তখন তারা বুঝতে পারবে। এবং বিএনপির নেতা বা অন্যান্য যারা 5 আগস্টের পরে যেসব নেতা চেঞ্জ হয়ে গেছে, 5 আগস্টের আগে ছিল একরকম আচরণ, এখন 5 আগস্টের পরে যাদের আরেক রকম আচরণ হয়েছে, এরা ওই শিক্ষা ওইভাবে না পেলে এদের লাইনে আসবে না এরা। আপনি দেখেন রুমিন ফারহানা আপার কথা বলেন, তার আচরণ আগে কি ছিল আর এখন কি আছে। আমার তো রুমিন ফারহানা আপার বক্তব্য, আপনি বলতেছেন যে গতকালকের বিষয়, আমি তো 5 আগস্টের পর থেকে দেখতেছি লাগাতার ভাবে উনি যেভাবে বক্তব্য দিচ্ছে, আমার যে মনে হচ্ছে যে আওয়ামী লীগকে টিকিয়ে রাখার জন্য বিএনপির মধ্যে যে কয়েকজন লোক আওয়ামী লীগের হয়ে কাজ করছে তাদের মধ্যে রুমিন ফারহানা একজন। সে তো কোঠায় সংসদ সদস্য তো পরিষদে গেছিল, নারী কোঠায়, তাই না? তাহলে সে কিভাবে এই যে বিষয়গুলো নিয়ে এই করতেছে? তিনি এত বছর যখন সংসদে কথা বললো, আপনি দেখেন আতাউল্লাহ ভাইয়ের বিষয়টা, না আতাউল্লাহ ভাইয়ের বিষয়ে এক লাইন একটু বলি। সে এনসিপি করতে পারে, সে একসময় আমাদের সহযোদ্ধা ছিল, আমাদের সাথে ছাত্র অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদের ছিল। আতাউল্লাহ ভাইয়ের অবদান কিন্তু কোনোভাবেই কম নয়। এই আতাউল্লাহ ভাই 2018 সালের কোঠা সংস্কার আন্দোলনে
লাগাতার ভাবে হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছে, তার বাড়িতে ককটেল মারা হয়েছে, তার বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, অনেক অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু আমরা দেখি কি বাংলাদেশে একটা সিস্টেম দাঁড়িয়ে গেছে যে আন্দোলন সংগ্রাম করে স্বৈরাচার সরকারের পতন ঘটাবে যারা, তারা একসময় তাদেরকে মাইনাস করে দেওয়া হবে। ওই রাজনৈতিক দল শুধু কি আওয়ামী লীগ, বিএনপি, জামাত এরাই সবকিছু সুযোগ সুবিধা দিবে এবং এরাই করবে। এখন যেমন যেটা দেখতে পাচ্ছি যে ক্রেডিট নিয়ে টানাটানি, গণ অভ্যুত্থানের ক্রেডিট নিয়ে এখন টানাটানি শুরু হয়ে গেছে, অথচ আন্দোলনের সময় কিন্তু এগুলো কিন্তু ছিল না, তাই না? যারা আন্দোলনের সময় সামনে আসতেছে না তারা এখন ক্রেডিট নিয়ে টানাটানি শুরু করতেছে। অথচ আমাদের দেশটা কিন্তু কি হচ্ছে, সাধারণ মানুষ কিন্তু এখন 1% পাচ্ছে না। কেন পাচ্ছে না? প্রথমত বিষয় যেটা নিয়ে কেউ কথা বলে না। কেন কথা বলে না? কারণ সবাই দেখে কি তার সুযোগ সুবিধাটা আছে কিনা, তার সুবিধাটা দেখে সে, সবাই নিজের স্বার্থটা দেখতেছে। সবাই না হইলেও ম্যাক্সিমাম কেন দেখতেছে আমি বলি। আপনি দেখেন বর্তমানে সংসদ সদস্য নাই, আমি যেটা বলি যে একজন সংসদ সদস্যর পাওয়ার কার হাতে? ইউনোর হাতে। প্রেসিডেন্ট, ইউনো এরাই সব প্রশাসন, ডিসি, এডিসি, এদের জবাবদিহিতা আছে? কোনো জবাবদিহিতার মধ্যে নাই। এরা কোনো না কাউকে ম্যানেজ করে এরা কোনোভাবেই করতেছে। এই যে আমাদের এখানে এনসিপির গাজী সালাউদ্দিন তানভীর রয়েছে, তারাও তো কোনো না কোনো ভাবে ম্যানেজ হয়েছে। এনসিপি কি ভালো অনেক যে ভালো কাজ করতেছে তা না। এনসিপি গণ অভ্যুত্থানের যে মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম, সেটার সম্পূর্ণ ক্রেডিটটা তারা নিচ্ছে। যেখানে আমি নিজে একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক, আমার মতো আরো অনেকেই আছে, অনেক সমন্বয়করা আছে যারা এখন মানে সাধারণ মানুষের মতো করে বসবাস করতেছে, কিন্তু তারা আন্দোলনের সময় যে কথাগুলো বলতে পারতো এখন তারা বলতে পারে না। তাহলে পরিবর্তনের যে কথাগুলো বলি, আসলে পরিবর্তনটা কতটুকু হয়েছে এইটা নিয়ে আমাদের আসলে ভাবা দরকার। আর আরেকটা বিষয় যে আপনি যেটা বললেন যে ফজলু ভাইয়ের বিষয়টা, আসলে ফজলু ভাই আমি মনে করি যে আমাদের একটা জায়গায় স্ট্রংলি থাকা উচিত প্রত্যেকটা রাজনৈতিক দলের।